নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা ঘুরে দেখব আগ্রা ফোর্ট, যেটি উত্তরপ্রদেশের আগ্রা শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মুঘল দুর্গ। এটি মুঘল সম্রাট আকবর নির্মাণ শুরু করেন। এই আগ্রা ফোর্ট থেকে একটি সময় সমগ্র ভারত শাসন করত মুঘল বাদশাহরা। এই ঐতিহাসিক আগ্রা ফোর্টের বহু অজানা কাহিনী আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ফোর্টের প্রবেশ মূল্য হলো 50 টাকা। আর এই ফোর্ট ঘুরে দেখার জন্য যদি মনে হয় আপনার গাইডের প্রয়োজন, তাহলে এই মূল গেটের বাইরে বা গেটের ভিতরে গিয়ে আপনারা গাইড পেয়ে যাবেন, তবে তার মূল্যটা আপনারা বার্গেনিং করে নেবেন। এই দুর্গের প্রথম যে গেট দিয়ে আমরা প্রবেশ করছি, এটির নাম হলো অমর সিং গেট। অমর সিং রাঠোর ছিলেন শাহজাহানের সেনাপতি। ওই গেটে অমর সিংকে হত্যা করা হয়েছিল। অমর সিংকে সম্মান দেওয়ার জন্য এই গেটের নাম দেওয়া হয় অমর সিং গেট। এখন যে অংশটি আমরা দেখছেন, এটি হলো সেকেন্ড গেট। এটিকে বলা হয় নহবতখানা। রাজারা যখন কেল্লার ভেতরে আসতেন বা বিশেষ কোনো অতিথি যখন এই দুর্গের মধ্যে প্রবেশ করতেন, তখন তাদের গ্র্যান্ড ওয়েলকাম জানানো হতো এবং নাগাড়া বাজানো হতো। আমরা দেখছি আগ্রা ফোর্ট, রেড ফোর্ট নয়। রেড ফোর্ট কিন্তু পুরো ভারতবর্ষে একটি আছে, যেটি দিল্লিতে অবস্থিত। এটি তৈরি করেছিলেন কিন্তু শাহজাহান 1638 থেকে 1648 খ্রিস্টাব্দের মধ্যে, যার ভিডিও আমি পরবর্তীকালে আপনাদের দেব। এখন এই আগ্রা ফোর্ট কিন্তু তার থেকে 70 বছর পূর্বে তৈরি হয়েছিল, যেটির কাজ শুরু করেছিলেন আকবর 1565 খ্রিস্টাব্দে। আকবরের পর তার ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের পর তার ছেলে শাহজাহান, শাহজাহানের পর তার ছেলে ঔরঙ্গজেব তাদের রাজত্বকালে এটিকে বানিয়েছিলেন। এই কাজ শেষ করতে লেগেছিল প্রায় 95 বছর। এখন যে গেটটি আপনারা দেখছেন, এটিকে বলা হয় আকবরী গেট। প্রথম রাজা আকবর কাজ শুরু করেছেন বলে তার নাম অনুসারে এই গেটের নাম দেওয়া হয় আকবরী গেট। এখান থেকে কিন্তু দেখুন সেকেন্ড বা ফার্স্ট গেট কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ এটি একটা জেড প্যাটার্নে বানানো। মূলত নিরাপত্তার কারণে শত্রুপক্ষ যাতে সহজে আক্রমণ করে এই কেল্লার ভেতরে হামলা করতে না পারে, তার জন্যই কিন্তু এই জেড প্যাটার্ন নেওয়া হয়েছিল, হাতি ঘোড়ার স্পিড কম করার জন্য। আর দেখুন এই মেঝেতে যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন, এই কাটিংগুলোর মূল কিন্তু কারণ হলো রাজারা ব্যবহার করতো ঘোড়া, আর ঘোড়ার পা যাতে স্লিপ না করে তার জন্য এই ধরনের কাটিং আপনারা এই দুর্গের মধ্যে প্রবেশ করলেই দেখতে পাবেন। আমি আপনাদের প্রথমেই বললাম যে শত্রুপক্ষকে আটকানোর জন্য, শত্রুপক্ষের হাতি ঘোড়াকে আটকানোর জন্য, শত্রুপক্ষের সেনাবাহিনীকে আটকানোর জন্য এই গেটগুলিকে জেড প্যাটার্নে বানানো হয়েছিল। এর পরেও যদি শত্রুপক্ষের হাতি ঘোড়া সেনাবাহিনী প্রবেশ করত, তাহলে এই সামনের যে গেটটি দেখতে পাচ্ছেন, এখান থেকে বড় বড় পাথর ফেলা হতো যাতে শত্রুপক্ষকে সহজে আটকানো যায়। এর ফলে কী হতো, সৈন্যবাহিনীরা দুদিকে দেয়ালের সাহায্য নিত। এই দেয়ালে ছিল গর্ত, যেখান থেকে দেখুন গরম তেল এবং গরম জল ঢালা হতো যাতে শত্রুপক্ষকে আটকানো যায়, এবং তার দাগ দেখুন দেয়ালে এখনও রয়েছে। আপনারা যদি এই দুর্গে আসেন তাহলে তার স্পট, কালো স্পট এখনও দেখতে পাবেন, সে দেয়ালে রয়েছে। প্রায় 94 একর জায়গা নিয়ে এই কেল্লাটি অবস্থিত, যেটির আমরা 30% দেখব, বাকি 70% ইন্ডিয়ান আর্মির অধীনে। ডান দিকের অংশটি ট্যুরিস্টদের জন্য এবং বাম দিকের অংশটি কিন্তু রেস্ট্রিক্টেড, এখানে যাওয়ার পারমিশন কিন্তু আমাদের নেই। এই যে গেটটি দেখছেন, এটি হলো এলিফ্যান্ট গেট, আর এটি হলো জাহাঙ্গীর মহল। এই জাহাঙ্গীর মহলে প্রবেশ করে আবার এসে এই এলিফ্যান্ট গেটে এসে উপস্থিত হব আমরা। আমরা দেখছি জাহাঙ্গীর মহল, আর এই জাহাঙ্গীর মহলের ডান দিকে যে ছোট ছোট ওয়ালগুলো দেখা যাচ্ছে, এখানে ছিল আকবর প্যালেস। 1761 সালে ভরতপুরের রাজা জাট সুরজমল কেল্লার উপর আক্রমণ করে, তখনই ওই আকবর মহল ড্যামেজ হয়ে যায়। এরপর এই জাহাঙ্গীর মহলের দিকে যদি আমরা এগিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাবো একটি ভীষণ বড় পট রয়েছে। এটি হলো জাহাঙ্গীরের স্নানকুণ্ড।
এটিকে জাহাঙ্গীরের স্নানের জন্য দিয়েছিলেন তার মামা মান সিং তার জন্মদিনের উপহার হিসাবে। জাহাঙ্গীরের মা ছিলেন যোধাবাই, যিনি ছিলেন হিন্দু রানী। আমাদের হিন্দুদের কালচার রয়েছে যে মেয়ের যদি সন্তান হয় তাহলে তাকে জন্মদিনে তার মামা ঘর থেকে কিছু গিফট দেওয়া হয়। তিনি এই স্নানকুণ্ডটি গিফট হিসেবে পেয়েছিলেন। এই বিশাল আকৃতির স্নানকুণ্ডের উচ্চতা হলো 5 ফিট এবং এর ডায়ামিটার হচ্ছে 8 ফিট। এটি কিন্তু একটি সিঙ্গেল গ্রানাইট পাথরে তৈরি। আসা যাওয়ার জন্য এখানে 3টি ধাপের সিঁড়ি ছিল। একদিকে সিঁড়ি পুরো ড্যামেজ হয়ে গিয়েছে। জাহাঙ্গীর প্যালেসের এটি হলো এন্ট্রি গেট। এখানে প্রবেশ করে দেখবেন দুদিকে দুটি স্থান রয়েছে। এখানে কি হতো, এখানে ওয়েলকাম জানানো হতো। এখানে দুদিকে রাখা থাকতো ড্রাম, সে ড্রাম বাজানো হতো এবং বলা হতো রাজা মহারাজা ধীরাজ পাধার রয়ে হ্যাঁ। লাউডলি সৈন্যরা বলতো এবং সকলে অ্যালার্ট হয়ে যেত। জাহাঙ্গীর প্যালেসের এন্ট্রি গেটে প্রবেশের পরে আমরা এসে পৌঁছালাম মানবাই মহল বা রংমহল। এটিকেই বলা হয় মানবাই মহল। মানবাই ছিলেন জাহাঙ্গীরের ওয়াহিফ, যিনি ছিলেন একজন হিন্দু রানী। তবে জাহাঙ্গীরের 3টি খাস রানী ছিল, মানবাই, জগৎ গোসাই এবং নূরজাহান, এবং 300-র বেশি আনঅফিসিয়াল ওয়াইফ ছিল। মানবাইয়ের নাম অনুসারে এই জায়গার নাম দেওয়া হয় মানবাই মহল। এটি পুরো রাজস্থানী হিন্দু আর্কিটেকচারে তৈরি, যেটি বেশিরভাগ রাজস্থানের কেল্লাতে দেখতে পাওয়া যায়। আর রংমহল এই কারণে বলা হতো এটি ছিল একটি ড্যান্সিং প্যালেস। ওই সময় যে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান হতো, বিভিন্ন অনুষ্ঠান হতো, সেগুলো এখানে হতো। সবার উপরে বসতেন রাজা, তার নিচে বসতেন রানী, যাদেরকে পর্দার আড়ালে রাখা হতো, এবং ছোট ছোট যে জানলাগুলো দেখতে পাচ্ছেন সেখানে বসতো দাসীরা এবং রানীর সঙ্গীরা। চারদিকে দেখুন সেম ডিজাইনে বানানো হয়েছে, কারণ বিশেষ প্রোগ্রাম যখন হতো তখন বিশেষ বিশেষ অতিথিরাও আসতেন, তাদের এখানে বসানো হতো। আর নিচে এই দিকে একদিকে ছিল মিটিং হল, আর অন্য দিকে ছিল ডাইনিং হল। এটি মূলত ব্যবহার হতো বিশেষ বিশেষ অতিথিদের জন্য। রংমহল বা মানবাই মহল দেখার পর আমরা এসে উপস্থিত হলাম লাইব্রেরিতে। এটি ছিল মুঘল আমলের লাইব্রেরি। এর চারদিকে ছিল খুব সুন্দর সুন্দর ডিজাইন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা খারাপ হয়ে গেছে। আর এই উপরে দেখবেন খুব সুন্দর সুন্দর পাথরের কাজ রয়েছে, পাথরগুলোকে একটার সঙ্গে একটা যুক্ত করা রয়েছে, কিন্তু এত বছর ধরে তা সুন্দরভাবে এখনও অটুট রয়েছে। এখন আমরা দেখব মুঘল আমলে ড্রেনেজ সিস্টেম কেমন ছিল। এটি একটি ওপেন প্লেস। বৃষ্টি হলে বৃষ্টির জল এসে জমা হতো এই অংশে। এখান থেকে বৃষ্টির জল সমস্ত কিছু ফিল্টার হয়ে নিচে চলে যেত, যেটি কিন্তু এখনও অটুট রয়েছে। পর আমরা দেখব জাহাঙ্গীরের বেডরুম। এটি হলো একটি ন্যাচারাল এসি। এর দেয়ালগুলি ছিল 4 থেকে 5 ফুট চওড়া, কারণ এর মাঝখানটা ছিল ফাঁপা। সিজন অনুযায়ী এখানে ঠান্ডা গরম জল ঢালা হতো। সেই জল একটি নালীর মাধ্যমে এখানে এসে জমা হতো এবং তার সঙ্গে আসতো মাটি বালি। সেই মাটি বালিগুলো ফিল্টার হয়ে নিচে চলে যেত। এরপর আমরা দেখুন প্রবেশ করছি জাহাঙ্গীরের বেডরুমে। প্রবেশ করলেই আমরা বুঝতে পারবেন যে দেয়ালগুলো সত্যিই ভীষণ চওড়া, কারণ বললাম আপনাকে, কারণ সিজন অনুযায়ী ঠান্ডা গরম জল এখানে ঢালা হতো যাতে রুমগুলো সিজন অনুযায়ী ঠিক থাকে। এবং এর যে ভেতরটা ফাঁপা সেটা আমরা এখানে প্রেস করলেই বুঝতে পারবেন। আর আমরা একটা কথা প্রায় বলে থাকি যে দেওয়ালেরও কান আছে। আপনারা যদি এখানে আসেন, এই আগ্রা ফোর্টে আসেন, তাহলে দেওয়ালের এক প্রান্তে, এই জাহাঙ্গীর রুমের এক প্রান্তে কোনো কথা বললে অন্য প্রান্তে আপনারা তা শুনতে পাবেন, কান পাতলে তা সেটা শুনতে পাবেন। আপনারা সেটা এসে এখানে প্রত্যক্ষ করতে পারেন।
এতক্ষণ আমরা দেখছিলাম লাল পাথরের কাজ। এরপর আমরা দেখব হোয়াইট স্টোন বা সাদা মার্বেলের কাজ। লাল পাথরের কাজ ছিল আকবর এবং জাহাঙ্গীরের সময়, আর এই সাদা পাথরের কাজ শাহজাহানের সময়। শাহজাহানের 2 মেয়ে ছিল। বড় মেয়ের নাম ছিল জাহানারা এবং ছোট মেয়ের নাম ছিল রোশেনারা। এই সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি হলো রোশেনারার ডলি বা পালকি। এটি হলো ছোট মেয়ের মহল। এটির উপরে দেখুন পিতলের কাজ রয়েছে, কিন্তু ইংরেজ আমলের যখন এই ইংরেজরা এসে এই দুর্গ দখল করে তখন তারা সমস্ত সোনা লুট করে তাদের নিজের দেশে নিয়ে যায়। আর সামনে যে মহলটি দেখতে পাচ্ছেন এটি ছিল শাহজাহানের মহল। আর এর সামনে অর্থাৎ শাহজাহানের বেডরুমের পাশেই রয়েছে সেম ডিজাইনের বড় মেয়েরও পালকি। শাহজাহানের ছোট মেয়ের মহল থেকে যদি আমরা বাইরের অংশে দেখি তাহলে দেখুন তাজমহলকে খুব ছোট দেখাচ্ছে, কিন্তু বড় মেয়ের পালকি থেকে আমরা দেখব সেটিকে বড় দেখাচ্ছে। এর কারণ আমি আপনাদের ব্যাখ্যা করব। এখন আমরা দেখে নিই মুঘল আমলে সিকিউরিটি সিস্টেম কেমন ছিল। এটি ছিল মূলত 3টে লেয়ারে। প্রথম যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে ঔরঙ্গজেব খাল খনন করিয়েছিলেন। সেখানে থাকতো জল, জলে থাকতো কুমির। তারপরে যে উঁচু অংশ দেখতে পাচ্ছেন ওখানে থাকতো সৈন্যবাহিনী মিডিল অংশে, এবং লাস্ট যেখানে দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে প্রচুর ঘন জঙ্গল সেখানে ছাড়া থাকতো হিংস্র জন্তু জানোয়ার, যাতে কোনো শত্রুপক্ষ ভেতরে প্রবেশ করতে না পারে। আর ওই কনের অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছেন ওখানে রয়েছে কামান রাখা থাকতো। এটি প্রায় 1.5 কিলোমিটার ছাড়া ছাড়া এই কামান রাখার ব্যবস্থা এখানে ছিল। পূর্বে কিন্তু দরজা জানালার ব্যবহার বিশেষ ছিল না। মূলত সুরক্ষার জন্য মেন গেটে থাকতো দরজা, বাকি জায়গাতে বড় বড় পর্দা লাগানো থাকতো সুরক্ষার জন্য। আর সেই সিস্টেম যদি লক্ষ্য করেন দেখুন এখানে প্রচুর শিকল লাগানো রয়েছে বড় বড় পর্দা লাগানোর জন্য। এরপর আমরা প্রবেশ করব শাহজাহানের রুমে। এটিকে বলা হয় খাসমহল। খাসমহল এই কারণেই বলা হয় এই সময় দেয়ালে পুরো সোনা লাগানো থাকতো। আমাদের দেশকে বলা হতো সোনেকা চিড়িয়া, গোল্ডেন বার্ড। এটা ততক্ষণই বলা হতো যতক্ষণ না ইংরেজরা আসেনি। ইংরেজরা আসার পর সব লুট করে নিয়ে চলে যায়, গরম করে সব সোনা গলিয়ে নিয়ে গেছে তাদের দেশে, যার দাগ দেখুন এখনও দেখতে পাবেন এই দেওয়ালে আছে। এরপর আমরা দেখছি দেখুন গ্রেপস গার্ডেন অর্থাৎ আঙ্গুরি বাগ। এর সামনে যে প্রচুর রুম দেখতে পাচ্ছেন এটাকে বলা হতো হারাম। রাজারা প্রচুর বিবাহ করত। ধরুন কোথাও যুদ্ধ জয় করতে গেল, সেখানে যুদ্ধ জয় করে ফিরে আসার সময় রানী এবং মহিলাদের নিয়ে সেখানে রাখা হতো রানী করে। আর সামনে যে বাগানটা দেখতে পাচ্ছেন এটাকেই বলা হয় আঙ্গুরি বাগ বা গ্রেপস গার্ডেন। এটি তৈরি করেছিলেন সেলিম। জাহাঙ্গীর ভীষণ নেশা করত, আঙুরের তৈরি মদ প্রচুর খেতেন তিনি, যার জন্য এখানে আঙ্গুর বাগান বানানো হয়েছিল। তিনি বলেছিলেন আমার জন্য সমস্ত সুরা এখান থেকেই বানানো হবে। এরপর আমরা দেখব বড় মেয়ে রোশেনারার ডলি বা পালকি। এখান থেকে তাজমহলকে অনেকটা বড় দেখায়। আপনাদের হয়তো আমি আমার গোপ্রোর মাধ্যমে দেখাতে পারছি না। এখান থেকে দেখাচ্ছে বড়, তার কারণ একটাই কারণ হলো অপটিক্যাল ইলিউশন। আমরা যখন ছোট মেয়ের ডলি থেকে দেখছিলাম তখন তাজমহলের সাথে সাথে অন্যান্য অনেক জিনিস দেখছিলাম, আর এখান থেকে যখন দেখছি তখন ফোকাসটা ওই তাজমহলের উপরে পড়ছে, সেই জন্যই তাজমহলকে বড় দেখাচ্ছে। আপনারা যদি আগ্রা ফোর্টে আসেন তাহলে আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা হয়তো অনেকেই ইতিহাসের পাতায় পড়েছেন বা শুনেছেন যে শাহজাহানকে বন্দি রাখা হয়েছিল। হ্যাঁ, শাহজাহানকে কোথায়, কতদিন, কিভাবে, কেন বন্দি রাখা হয়েছিল তা আপনারা এই ফোর্টে এলে জানতে পারবেন। চলুন তাহলে আমি আপনাদের সামনে সেই ইতিহাসটা তুলে ধরি। ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে বন্দি রেখেছিলেন। শাহজাহানের 4 পুত্র ছিল। বড় ছেলের নাম ছিল দারাশিকো, তারপরে ছিলেন শাহ সুজা, মুরাদ বক্স এবং ঔরঙ্গজেব। শাহজাহান বড় ছেলে দারাশিকোকে রাজা করতে চেয়েছিলেন, কিন্তু ঔরঙ্গজেব প্রস্তাব চান যে তিনি রাজা হবেন। শাহজাহান বলেন তুমি ছোট, তোমার থেকে বড় দাদা আছে, সে রাজা হবে।
ঔরঙ্গজেব কিন্তু নিজের জেদে থাকেন, বলেন তিনিই রাজা হবেন। এই কারণে ঔরঙ্গজেব 3 ভাইকে হত্যা করেন এবং বড় ভাই দারা শিকো, যা রাজা হওয়ার কথা, তার গোলা কেটে রূপোর থালাই করে পিতা শাহজাহানকে গিফট করে দেন এবং পিতাকে বন্দি করে রাখেন। শাহজাহান তার মৃত্যু পর্যন্ত 8 বছর এইখানেই বন্দি হয়ে থাকেন এবং থাকার জন্য কেবল এইটুকু জায়গায় তিনি পেয়েছিলেন। বিভিন্ন প্রয়োজনে যদি কেল্লার বাইরে যাওয়ার প্রয়োজন পড়ত, এটি ছিল একটি গোপন রাস্তা, এর মাধ্যমে কেল্লার বাইরে যাওয়া যেত। এরপর আমরা এগিয়ে চলেছি শাহজাহানের বন্দি অবস্থায় নামাজের জন্য যে মিনা মসজিদটি বরাদ্দ হয়েছিল তার উদ্দেশ্যে। এই মিনা মসজিদের ভেতরের রাস্তাটি, অর্থাৎ যাওয়ার ভেতরের রাস্তাটি খুবই সরু। ভিড়ের চাপ সামলানোর জন্য এখানে রাস্তাটি বন্ধ করা রয়েছে, তাই মিনা মসজিদের ভিতরের কোনো কিছু আমি আপনাদের দেখাতে পারলাম না। এরপর আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি খাস জায়গাতে, যেটি মুঘল আমলে দেওয়ানি খাস নামে পরিচিত ছিল। মুঘল আমলে মিটিং করার জন্য 2টি জায়গা ছিল, একটি হলো দেওয়ানে আম, অন্যটি হলো দেওয়ানে খাস। আমরা এখন যেখানে আছি সেটি হলো দেওয়ানে খাস, খাস বা বিশেষ ব্যক্তিদের জন্য জায়গা। খারাপ আবহাওয়া যখন থাকতো তখন এইখানে, অর্থাৎ ভিতরে মিটিং হতো, আর যখন আবহাওয়া ভালো থাকতো তখন বাইরে মিটিং হতো। দূরে ডান দিকে ওই কালো পাথরে বসতেন রাজা, আর বাম দিকের এই সাদা পাথরে বসতেন মন্ত্রী, আর মাঝের অংশে বসত মন্ত্রিমণ্ডল। এইখান থেকে দেখুন শাহজাহানকে যেখানে বন্দি করে রাখা হয়েছিল সেই অংশটি, যেটি আমরা পূর্বে দেখে এলাম, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তিনি চেয়েছিলেন শেষ জীবনে তিনি যেন তাজমহলকে সবসময় চোখের সামনে দেখতে পান, তার জন্যই কিন্তু এই রুমটি, এই কালো কোষ্ঠী পাথরের যে সিংহাসনটি দেখছেন সেটি ভাঙা। এই ভাঙার কারণ হলো 1803 সালে যখন ইংরেজ আসে, তখন ওই নদীর পাড় থেকে কামানের মাধ্যমে হামলা করে। কামানের একটি গোলা এই পাথরের সাদা অংশে ধাক্কা খেয়ে ছিটকে লাগে সামনের দেওয়ালে। দেখুন ওই দেওয়ালে একটি গোল হোল দেখা যাচ্ছে, আর এই কামানের গোলার আঘাতেই এই সিংহাসনটি কিন্তু 2 টুকরো হয়ে যায়। আর এই যে কালো পাথরের সিংহাসনটি দেখছেন খোদাই করা, এই পাথরটি কিন্তু বহু মূল্যবান কোষ্ঠী পাথর। এখন যেটি দেখছেন এটিকে বলা হয় শাহী রয়েল হামাম। তখনকার দিনের বাথরুম কিন্তু একদম কোণে বানানো হতো, আর এটি ছিল তখনকার দিনের বাথরুম। এখন এই যে গার্ডেনটি দেখছেন, এটি মুঘল আমলে একটি ফেমাস বাজার বস্তু, যাকে বলা হতো মিনা বাজার। এই মিনা বাজার কেবল এই মহলের মহিলাদের জন্যই বসানো হতো, যার মধ্যে কোনো জেন্টসদের কিন্তু অ্যালাউ ছিল না। দোকান দেওয়ার জন্য যারা আসতো তারাও কিন্তু লেডিস থাকতো, কারণ প্রথমেই বললাম পুরুষদের কোনো অ্যালাউ ছিল না। বাজার বসতো মাসে 1 বার বা 2 বার বা 2 মাসের পর, হয়তো যখন হয়তো কোনো বড় অনুষ্ঠান হতো তখনই। বাকি সময়টি এই জায়গাটি এন্টারটেনমেন্টের জন্য ব্যবহৃত হতো। রাজাদের ছিল তলোয়ার চালানো, কুস্তি, কাবাডি, ঘোড়সাওয়ারি ইত্যাদি এই ধরনের সব খেলার শখ ছিল। রাজাদের সমস্ত খেলাধুলা কিন্তু এখানেই হতো। আর এই বাম দিকে যে সাদা জালে ঘেরা রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলি ছিল ওই সময়ের টাকশাল। মুঘলদের সময় রূপার কয়েন প্রচলিত ছিল, তারা প্রিন্ট করতো ওইখানে। তারপর সমস্ত কয়েন রাখার জন্য সারা দেশ থেকে যে সমস্ত খাজনা আসতো তা রাখার জন্য এই যে দেখুন ডান দিকে যে রুমগুলি দেখছেন সেখানে রাখা হতো, যাকে বলা হতো ট্রেজারি। ওই সময় এই রুমেই কিন্তু টাকা রাখা হতো। আর রাজাদের যে আনঅফিসিয়াল ওয়াইফ ছিল তাদের নামাজের জন্য এই নাগিনা মসজিদ বানানো হয়েছিল। দেখুন আমি মসজিদটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এখান থেকেও দেখুন
তাজমহলকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং এখান থেকে তাজমহলকে অনেকটা বড় লাগে, কারণ অপটিক্যাল ইলিউশনের কথা বলেছিলাম, যার জন্যই এখান থেকে অনেকটা বড় লাগে। আমি আপনাদের একটু আগেই বললাম যে বিভিন্ন দেশ থেকে যেসব খাজনা আসতো তার ট্রেজার দিয়ে রাখা হতো। এই সেই ট্রেজারি যেখানে এইসব বিভিন্ন দেশ থেকে খাজনা আসতো এবং রূপো মুদ্রাগুলি এখানে রাখা হতো। এরপরে আমরা দেখে নেব দেওয়ানে আম। উপরে আমরা দেখেছিলাম দেওয়ানে খাস, যেখানে হতো খাস লোকেদের বৈঠক, আর এটা হলো আম জনতার দরবার, যার জন্য এর নাম দেওয়ানে আম। রাজা জনতাদের জন্য দরবার লাগাতেন, তখন শোবার উপরে বসতেন রাজা, আর এই দুদিকে যে দুটো রুম দেখতে পাচ্ছেন ওইখানে বসতেন রানীরা, আর নিচে সাদা পাথরে বসতেন মন্ত্রী। আর যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফাঁকা জায়গায় থাকতো পুরো মন্ত্রিমণ্ডল, আর ওই নিচের গ্রাউন্ডে থাকতেন জনসাধারণ, সাধারণ মানুষদের যাদের বিভিন্ন সমস্যা থাকতো তারা উপরে এসে এক একজন করে এসে রাজার সামনে সমস্যা বলতো। এরপর রাজা যে কি ফয়সালা করলো তা সমস্ত মানুষরা শুনতে পেত না, কারণ প্রচুর মানুষ থাকতো। এই জন্য রাজার দাসেরা বড় বড় মাইকের মতো পুরনো দিন রাজা মহারাজাদের মুভিতে আমরা যেমন দেখেছি সেরকম মাইকে জোর করে বলতো রাজার ফয়সালা। এভাবে তখন রাজার ফয়সালা প্রজাদেরকে শোনানো হতো। এখন এখানে যে সাদা মসজিদটি দেখতে পাচ্ছেন এটি ছিল রাজার সৈনিকদের জন্য তৈরি করা। তবে এখানে কোনো মসজিদেই নামাজ পড়া এলাও কিন্তু এখন এখানে নেই। আর এই দেওয়ানে আমে এখানে এলে দেখতে পাবেন একটি কবর। এই কবরটি ছিল একজন ইংরেজ গভর্নরের। 1857 সালে যখন প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল ওই সময় আগ্রার ইংরেজ গভর্নর ছিলেন যার নাম ছিলেন জন রাসেল কলভিন। ওনার মৃত্যু হয়েছিল এই কেল্লার মধ্যেই। ইংরেজরা এখানে ওনাকে কবর দিয়ে দেয়। বাইরে নিয়ে গেলে তাদের ভয় ছিল যে আন্দোলনের সময় তাদের হয়তো মৃত্যু হয়ে যেতে পারে, তাই এই ভয়ে ওনাকে এখানেই কবর দেওয়া হয়। আজ আমার ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের এই আগ্রা ফোর্টের যে সমস্ত ইনফরমেশনগুলি আপনাদের সামনে তুলে ধরলাম তা এখানকার গাইডের ইনফরমেশন, আমার নিজস্ব কোনো ইনফরমেশন এখানে নেই।